বাজারে, এখন আসার কোনো নামগন্ধ নাই। বাজার করতে গেছে নাকি অন্য কোথাও গেছে? আজকে আসুক বাড়িতে। এই বাজার করে আসলাম। আর বইলো না, বাজারে যে ভিড়, শুক্রবারের দিন তো। কি ব্যাপার, তুমি হাতে বটি নিয়ে আছো কিসের জন্য? বটি নিয়ে কেন আছি বুঝতেছো না? এই বটি দিয়া তোমার একদম কোবাই শেষ করে দিব। তোমারে বাজারে পাঠাইছি সেই কখন? তোমার এখন আসার সময় হইলো? ফাইজলামি করতেছ আমার সাথে না? খালি কাজে ফাঁকি দাও ধান্দা। বুঝবার পারোস নাই? এইসব হইলো কামে ফাঁকি দাউনের ধান্দা। আমি বুঝি, সবই বুঝি। এই যে বড় লোকের পোলা, তুমি যে এক বাজার করতে গিয়া সারাদিন কাটাই আইলা, বাকি সব কাজ করবো কেটা? আমি করবো না তোমার শাশুড়ি আম্মা করবো? এই আমি খেয়াল করছি, তোমার যখনই বাইরে কোনো কামে পাঠানো হয় তুমি দেরি করে আসো। ঘটনাটা কি? দেখেন, আপনারা যা বলেন আমি কিন্তু তাই করি, কিন্তু তারপরে এইভাবে আমাকে কিন্তু আপনারা অপমান অপদস্থ করতে পারেন না। আমি পারবো না আপনাদের কাজ করতে এখন থেকে। আপনাদের কাজ আপনারা নিজেরাই করুন। আর তাছাড়া আমি কি আপনাদের বাড়ির গোলাম নাকি? হ্যাঁ, আপনারা যখন যা বলবেন আমাকে তাই শুনতে হবে? তুমি তো বড়ই বেয়াদব। একে তো কাম করো না, তার উপর মুরব্বির লোকে মুখে মুখে তর্ক করো। এটা তো খুব খারাপ। আপনি সব কি বলতেছেন? এই বাড়িতে আমি যেদিন থেকে আসছি সেদিন থেকে তো বাড়ির সমস্ত কাজই আপনি আমাকে দিয়ে করাচ্ছেন। আপনি যখন বলছেন ঘর মুছতে, ঘর মুছে দিচ্ছি। রান্না বান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে গরুর খাবার দেওয়া সবই তো আমি করতেছি। তাহলে আপনি কোন হিসাবে বলেন যে আমি কাজ করতেছি না? আমি তো সব কাজই করতেছি বাবা। দেখছো দেখছো তোমার মাইয়ার জামাই কত বড় বেয়াদব। শ্বশুর শাশুড়ি লোক কেমনে কথা কইতে হইব এটাই তো আর জানে না। এই মুরব্বি গুলো কেমনে কথা কইতে হয় এটা তুমি শিখো নাই? মুখ এত না চালায় না, হাত চালাও, কামে লাগবো। যাও। দেখেন, আমি কিন্তু স্পষ্টভাবে একটা কথা বলে দিচ্ছি, আমি আপনাদের কোনো কাজ করতে পারবো না। এখন থেকে আপনারা আপনাদের নিজের কাজ নিজেরাই করে নেবেন। কি বললা তুমি? তুমি কাজ করতে পারবা না? না তাহলে কে করবে? আমি করব সব কাজ। এই কি কথা ছিল? সবকিছু ভুলে গেছো? ভুলে গেছো সবকিছু তুমি? শিকদার সাহেব, আপনি তো দেখলেনই, আপনি যেরকম কইছেন আমি সেরকমই আয়োজন করার চেষ্টা করছি। কিন্তু ভিতরেও কত সুন্দর ডেকোরেশন করছি। আবার আপনি কইছেন যে সকল আত্মীয় চইলা গেলে তারপর বিদায়ের আয়োজন করতে, কারণ আপনি চান না যে এই বিয়ের ব্যাপারটা আত্মীয় স্বজনরা জানুক। আমি সেরকমই আয়োজন করছি। এখন তাইলে আল্লাহর নাম নিয়ে আমার মায়াটা লয়ে আপনি যান। বাহ, আপনি এমন ভাবে বলছেন যেন আপনি সবকিছু পরিপূর্ণ করে দিয়েছেন। আপনার সঙ্গে আমার কি কথা ছিল? আপনি বিয়ের দিনে আমাকে 4 লক্ষ টাকা গনে দেবেন। আপনি আমাকে ঘরের ভিতর কি বললেন? আপনি টাকা ম্যানেজ করতে পারেননি। আমি শিকদার, আমি এক কথার মানুষ। আমি শুধু আমার সম্মানের কথা রক্ষা করে আমার ছেলে দিয়ে আজকে আপনার মেয়ের আমি বিয়ে দিয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, আজকের পর থেকে আপনার পরিবারের সঙ্গে আমার পরিবারের কোনো সম্পর্ক থাকবে না। আপনি ভুলেও আমার বাড়ির ত্রিসীমানায় কখনো পা দেবেন না। তুমি একদম ঠিক কথা বলেছো। কত বড় বড় জায়গা থেকে আমার ছেলের জন্য বিয়ে এসেছে, কিন্তু আমরা সেখানে বিয়ে দেইনি। ভেবেছিলাম যে একটা গরিব মানুষের মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে নিলে অনেক ভালো হবে। এজন্যই ভেবেছিলাম গ্রামের একটা মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে নিলে আমাদের সেবা যত্ন করবে, ভালো হবে। কিন্তু এখানে দেখছি পুরোটাই ঝামেলা। তার মানে এই না যে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করব। টাকা দিতে চেয়েছিলেন, টাকা দিবেন, এটা তো আপনার মেয়ের জন্যই ভালো হতো, তাই না? আপনার মেয়ের ভবিষ্যৎ এখানে জড়িত না। দেখেন বিয়ান সাহেবা, আমি মানতাছি আমি আমার কথা রাখতে পারি নাই, কিন্তু আপনারা বিশ্বাস করেন আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আসলে সব দিকে কুলায় উঠতে পারি নাই। আপনারা 4 লক্ষ টাকা চাইছেন, আবার এই দিকে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, আমি না কুলাইতে পারি নাই। তো আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব শীঘ্রই টাকা জোগাড় কইরা আপনাদের দিয়ামু। আপনারা দয়া কইরা আমার মায়ের হাতটারে ভালো রাখেন। ভাইজান, আমার মাইয়াটারে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি। আমার মাইয়াটা কিন্তু অনেক লক্ষ্মী। আপনাকে সংসারে গেলে আপনাকে সংসারটা আগলায় রাখবো। আমার মাইয়া সব কাম কাজ জানে, আপনাকে সম্মানও বাঁচাইতে পারবো। সম্মান? আরে কিসের সম্মানের কথা বলছেন? টাকা নিয়ে যে কথা হয়েছিল সেটার চিন্তা করে। সিদ্ধার সাহেব, আপনি রাগ হবেন না। বাবাজি তুমি তো জানো আমার হাতের অবস্থা কি। আমি আসলে সব দিক কুলায় উঠতে পারি নাই। তোমরা কোনো চিন্তা করো না, আমি কথা দিতেছি
খুব শীঘ্রই আমি টাকা পয়সা জোগাড় যন্ত্র কইরা আমি নিজে গিয়া দিয়ে আমু। তোমরা দয়া করে আমার মায়াটার লগে খারাপ ব্যবহার করো না। আমার এখানে কি বলার আছে আর আমি বা কি বোঝাতে চাইবো আমার বাবাকে? আর তাছাড়া আমি আমার বাবা মার উপর দিয়ে কখনোই কথা বলি না। ওনারা যা আমাকে বলেন আমি তাই শুনি। এখন আপনারা যদি বলেন আপনার টাকা দিতে পারবেন না, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আপনার মেয়ের কপালেও সুখ শান্তি টাকার সাথে সাথে আসবে। বাবা, আমি বলি কি, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। যেহেতু ওরা টাকা দিতেই পারছে না, তাহলে আর এখানে কথা বলে লাভ কি? আমি বরং আমার বউ পাপড়িকে নিয়ে এখান থেকে চলে যাই। তাই চলো। হ্যাঁ চল। এটা কি হয়ে গেল? আব্বা, তুমি যাই না শুনে এমন একটা পোলার লাগে আমার বোনটারে কি লেগে বিয়ে দিলে কম? আমাকে কথাবার্তা শুনে মতো কিছু সুবিধা মনে হতেছিল। আমার মনে হয় আমরা যদি টাকা না দিতে পারি আমার বোনটার সাথে অত্যাচার করবো। এমন হইতে পারে আজকে বাড়ি নেওয়ার পর অত্যাচার শুরু করে দিব। আব্বা, আমার ভালো লাগতেছে না। তুমি কি লেগে পোলার সাথে একটা বিয়ে দিলাম? আর কি গ্রামে কোনো পোলা ছিল না? আমার মাইয়া, আমার কলিজার ধন অন্যের ঘরে তুলে দিলাম। আমি জানি না ওর কি হইব, কেমন থাকবো, কিন্তু আমার মন কইতাছে এই টাকাগুলোর জন্য ওর অনেক কষ্ট হইব। কিন্তু তাই বলে আমিও তো এবার যাবো না। আমি একজন বাবা, আমার মাইয়া কেমনে ভালো থাকে সেই ব্যবস্থা আমি করবো। আমি থাকবো, আমি কাউরে কেয়ার করি না। মুন্না, ও বাজান, টাকা পয়সার কোনো বন্দোবস্ত হইলো? ওটা করতে তো গেছিলাম হাসিমের কাছে। তুমি তো জানোই অটো ব্যবসা করি। ওরে কইলাম যে আমাকে এই অবস্থা, আর ও কইলো দেখতাছি। এরপর আমি 3-4টা বন্ধুর কাছে গেছিলাম। আমার মনে হয় সব মিলে আব্বা ওই 1 লাখ টাকার মতন ব্যবস্থা করতে পারবো, এর বেশি সম্ভব না। 1 লাখ টাকা? আরো তো 3 লাখ টাকা দরকার রে বাপ। টাকাগুলো না দিলে তোর বোনের যদি কষ্ট হয়, আমরা তো জীবনও নিজেরা মাফ করতে পারব না। আমার একটাই মাইয়া, তোর একমাত্র বোন, আরো 3 লাখ টাকা। এখন আমি কি সিদ্ধান্ত নিছি জানোস? ওই আমার তো গরু আছে বেশ কয়েকটাই, ওইখান থেকে 2টা বেচা দিব। কি কইতাছ আব্বা, গরুটি বেচা দিবা? বাজান রে, মানুষের সম্পদ করে কি এর লাইগা? বিপদ আপদের লাইগা। আজ আমি কত বড় বিপদে, আমার একমাত্র মায়াডা হ্যাঁ শ্বশুর বাড়িতে যায় নির্যাতিত হইব, এইটা আমি সহ্য করতে পারব না বাপ। এর লাগে আমি ওই দোকানদার আজিজ আছে না, ওর লগে আলাপ করে আইছি। ও কইছে ওই ব্যাপারীরে পাঠাই দিব। দেখি ব্যাপারী আইলে কত কি দাম দর কয়। আমার মনে হয় 2টা গরু বেচলে আমার বাকি টাকাটা হইয়া যাব। কি আর করার আব্বা, ব্যস্ত যেহেতু হইব, তুমি তো একটা কাম করো, আজকের মধ্যে বেচার ব্যবস্থাটা করো। হ সেটাই, টাকা পয়সার লেগে দেরি হইলে আমার মায়াটারে ওরা যদি কষ্ট দেয়, দরকার নাই, কি করছে? তাহলে তুমি আবার দেরি করো না, আমি তাহলে বন্ধুর কাছে যাই, যাই টাকাটা লই আসি। তুমিও যে আজিজ কাছে যাই গরুটা দিছো। চাচা, এই অবেলা করে এনে আপনার মুখটা কেমন শুকনো শুকনো লাগতেছে। কি কোনো সমস্যা? আর সমস্যা রে বাজান, মানব জন্ম লইছি, সমস্যার কি অভাব আছে? তো তুমি দোকান বন্ধ করে এখানে কে? এই যে বন্ধে যাইতে হইব, দোকানের কিছু মালামাল কিনতে হইব, তো এর জন্য দোকান বন্ধ করছি। কিন্তু কি হয়েছে চাচা, আপনারা দেখে চিন্তিত মনে হইতেছে, কি হয়েছে একটু খুলে কোন তো। বাজান রে, মায়াটার বিয়া দিছিলাম, কিন্তু ওর শ্বশুর বাড়ি থেকে যৌতুক চাই 4 লক্ষ টাকা। আমি তো টাকাটা জোগাড় করতে পারি নাই। এখন যদি সময় মতো টাকাটা না দিতে পারি, তাহলে মায়াটার আমার শ্বশুর বাড়িতে অনেক কষ্ট হইব, অনেক নির্যাতন হইব। এর লাগে আর কি চিন্তা করতেছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো আপনার তো 7-8টা গরু আছে, বেচে দিলে তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাছাড়া 7-8টা গরুর মধ্যে থেকে 2টা গরু বেচে দিলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার পরে বাদ বাকি যে গরু আছে ওইগুলো থেকে আবার বাড়াই নিলেন। এটা অবশ্য তুই একটা কাজের কথা কইছস, কিন্তু এই আজকা আমি গরু কার কাছে বেচুম ক দেখি? এখন হুট করে গাহাক পামো? ওই যে আমার বাইরে আছে না সাইফুল, ও তো গরুর ব্যবসা করতেছে এখন, ওরা করলেই তো গরু কিনে নেয়। এই ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। তুই
তুই আমার একটা উপকার কর, ওই ব্যাপারীটার লোক একটু যোগাযোগ করে আমার বাড়িতে আইতে কোনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাইফুলটা আপনার বাড়িতে পাঠাই দিতেছি ওই দাম দর ঠিক করে আপনি বেচে দিয়ে। তাহলে আমি যাই, গঞ্জে যাই আবার বাজার করতে হইব। শোনেন ম্যানেজার সাহেব, আমি হলো শিকদার, আমি এক কথার মানুষ। আপনি সবকিছু রেডি করেন, আমি এক্ষুনি আসতেছি, শিপমেন্ট আজকেই হবে। এই চলো। শোনো না, আমার একটু কথা ছিল তোমার সাথে। আরে আবার কি কথা? আরে তোমাকে বাসায় ড্রপ করে আমি আবার অফিসে যাব। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু দেখো আজকে 5টা দিন হয়ে গেল আমার ছেলেটাও শ্বশুর বাড়িতে গেছে, ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আর তাছাড়া আজ কদিন ধরে ওর মোবাইলটাও বন্ধ পাচ্ছি। আমার মনে হয় আমার ছেলেটার কোনো বিপদ হয়েছে। তাছাড়া আমি তো মা, আমি গতকালকে রাতে ওকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। ওর একটা খোঁজ খবর নাও না। তুমি খামাখা তোমার ছেলেকে নিয়ে টেনশন করছো। করবেই তো, একটা মাত্র ছেলে তো, কোনোদিন কাজ ছাড়া হয়নি, তাই তোমার এত খারাপ লাগছে। দেখো তোমার ছেলে অবশ্যই ভালো আছে। ওরা আরে গেছে তো কয়দিনের জন্য, ফিরোনি। এসব ফর্মালিটি শেষ হলে আমি আর তোমার ছেলেকে ওখানে পাঠাবো না। আমি এক কথার মানুষ, ওরা আমার সঙ্গে যে আচরণ করেছে, এরপরে কখনো আমি আর ছেলেকে ওখানে পাঠাবো না। আর খারাপ আচরণের কথা বলছো, ওই ফকিন্নির বাচ্চার ক্ষমতা আছে নাকি আমার ছেলেকে কিছু বলে? তাহলে আমি ওর খবর করে দেব না? হ্যাঁ সেটাই করো। আজকে 5টা দিন হলো ছেলেটার মুখ দেখি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন 5টা বছর হয়ে গেছে। চলো। তোরা আমারে ক্ষমা করে দিস, আমি তো করে রাখতে পারলাম না, তোকে নিজের সন্তানের মতো বড় করছি। আজকে আজকে তো করে আমার বেচা দিতে হইতেছে। কি করবো ক? আমার আরেক সন্তানের সুখের লাইগা তো করে বিসর্জন দিতে হইব। হ ক কি কইছ? আজিজ রে তো কইছি আমার খুব টাকার দরকার, এর লাইগা 2টা গরু বেচা দিমু। হঠাৎ করে গরু বেচার সিদ্ধান্ত নিলা যে? আর তুমি তো গরু বেচার মানুষ না। বাইরে আমার সমস্যা শুনে আপনি কি করবেন? আপনি কি এমনি এমনি টাকা দিবেন? এর চেয়ে ওইসব শুনে লাভ নাই, আপনি আমার গরুটা নিয়ে আমার টাকা দেন। ঠিক হইছ, তোমার সমস্যার কথা শুনে আমার লাভ নাই। তারপরে শুনি তুমি তো গরু বেচার লোক না, কি হয়েছে কদি? হয়েছে কি ভাই, আমার একটাই মাইয়া, ওরে বিয়া দিছি, কিন্তু শ্বশুরে যৌতুকের টাকা ছাড়া আমার লোকে খুব খারাপ ব্যবহার করতেছে। আমি চাই না আমার মায়াটা শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট করুক, এর লাগে আমি গরু বিক্রি করে দিব। আচ্ছা কদি গরু দুটা যেহেতু বেশ ভাই, কত টাকা হইলে তোমার গরু দুটা বেচবা কও? আমার লাগবো 4 লাখ টাকা, কিন্তু আমার পোলায় 1 লাখ টাকা জোগাড় করছে। এখন এই গরু 2টা বেচে আমি 3 লাখ টাকা নিব। তোমার যে দুইটা গাবি, এই দুইটা 3 লাখ টাকা হইব না, বরঞ্চ তুমি 2 লাখ টাকা পাইবা। ভাই কি কন, আমি আপনারা কইলাম না আমার 4 লাখ টাকা দরকার, এর মধ্যে 1 লাখ টাকা পাইছি, আর 3 লাখ টাকা লাগবো। আর যেটা আমার লাগবো এটা তো লাগবোই, ওই কাজ যদি না হয় আমি বেচা কি করবো কন? শোনো, যেহেতু 3 লাখ টাকা তোমার লাগবো, এই দুইটা গাবিয়ে 3 লাখ হইব না। যদি বাছুর দুইটা সহ দেও তাহলে আমি 3 লাখ তোমার দিমনি। কোন কি ভাই, বাছুর গুলাও লইতে চান? দেখেন না ভাই, আমার এই গরুটা দিয়া আমার 3 লাখ টাকা জোগাড় করে দেওয়া যায় না? আর শোনো, তাছাড়া তোমার আরো 3-4টা গরু আছে, ওগুলো দিয়ে তুমি পরে বাড়াইতে পারবা গরু। এখন তুমি যদি দেও তাহলে কও, ভাইবা দেখো। ও ভাই, বিপদে যখন পড়ছি তখন তো এই কষ্ট মাইনা নিতে হইব। দেন আপনি আমার এই 4টা গরু লইয়া আমার 3 লাখ টাকা দেন। এইবার তোমার বুদ্ধি হয়েছে, দাঁড়াও। 1 2 3 4, ও তোমার তো 3 লাখ লাগবে না? 1 2 3, এই নাও। তাহলে বিকালবেলা এসে একটা গরু কিনে নিয়ে যাবো নি? ঠিক আছে ভাইজান। আচ্ছা থাকো তুমি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
কই যাইতেছেন আপনারা? এই মিয়া, না বুঝলে কই ঢুকতেছেন হুড় করে? তুমি আমগুলো চেনো? বুঝে যে আমগো আটকে দেছো। আমরা কে জানলে 10 বার সালাম করবা। ওই যে তোমাকে রাহুল বাবাজি আছে না, আমি হলাম রাহুল বাবাজির শ্বশুর আর এই যে শাশুড়ি। আমগুলো আটকায়, এখন সরো, আমগুলো যাইতে দাও। আপনারা রাহুল স্যারের শ্বশুর শাশুড়ি, এটা আমি বললেই বিশ্বাস করবো? এখন অন্য জায়গায় যে ফাওয়ারবাজি করেন, এই জায়গায় ফাওয়ারবাজি করে কোনো লাভ নাই। আপনার ফেস দেখে বোঝা যাইতেছে আপনার টাউট বাটপার। আপনারা জানেন এখান থেকে এই দারোয়ান দি বাড়ি বেয়া তো এই তোমাকে লোক কি বাটপারি করছে হ্যাঁ? তোমার মালিককে ফোন দিয়ে দেখো যে আমরাকে একদম উল্টাপাল্টা কথা কইবা না, ফোন দাও। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, আমি স্যারের কল দিতেছি। হ্যাঁ স্যার, বাহির থেকে 2 জন লোক আসছে, বলতেছে রাহুল স্যারের শ্বশুর শাশুড়ি। আমি কি ভিতরে ঢুকতে দিব? আচ্ছা ঠিক আছে স্যার। এই শুনেন, আপনারা এখানে দাঁড়ান, স্যার আসছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আপনারা এখানে, আপনাদেরকে না আমি পই পই করে বলেছি আপনারা ভুলেও আমার বাড়ির ত্রিসীমানায় আসবেন না। তারপর আপনারা এখানে কেন এসেছেন? তাছাড়া এমন একটা পরিবারের সঙ্গে আমি আমার ছেলে বিয়ে দিয়েছি যাদের ন্যূনতম কোনো স্ট্যাটাস নেই। আর আপনি খুব ভালো করেই জানেন আমার ছেলের বিয়েতে আমি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউকেই আমি বলতে পারিনি। তারপরেও আপনি এখানে এসেছেন। আশেপাশের লোকজন যদি দেখে তাহলে আমার মান সম্মান বলে কিছু থাকবে? আরে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আমি আমার ছেলেকে বিয়ে করায় এ বাড়িতে এনেছি, সব দায়িত্ব নিয়েছি তো আমি। তারপর আপনার এত কাহিনী কিসের? আহা, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? এই এলো, মিষ্টি খান, মিষ্টি খান, আগে মিষ্টিটা খান। আরে না, আরে না না, আমি শিখাই না। আরে মিষ্টি খাবার গল্প আছে তো, এর লাগে মিষ্টি খাওয়াইতেছি। খান না, খান খান খান। এই যে আপনার 4 লক্ষ টাকা। বিআই সাহেব, আপনার যে দাবি দেওয়া ছিল, এই যে আমি সেই টাকা লইছি, মিষ্টির প্যাকেটও দিয়ে দিছি। আমার একটা ছোট্ট আবদার আছে। আবদার? আবার কিসের আবদার? না, বেশি কিছু না, মানে আপনি এখানে একজন বড় লোক মানুষ, আপনার অনেক সম্মান আছে আমি জানি, কিন্তু আমি গরিব হইলেও গ্রামে আমার একটু সম্মান আছে। আমাকে ওই দিক রেওয়াজ হইলো মাইয়ার বিয়া হইলে জামাই সহ 3 দিন পর আবার ফিরা নিতে যায়, তারপরে 7 দিন থেকে আবার আইয়া পড়ে। তা আমার জামাই রে আর মাইয়াটারে 7 দিনের লাগে আমরা ওখানে দিতে হইব। আপনাকে তো আমি সেদিনই বলেছি আমার ছেলে আপনার বাড়িতে আর কখনো যাবে না। বিয়া সাহেব, এটা আমার একটা অনুরোধ। আমি ছোট মানুষ, আমার সামান্য মান সম্মান, এখন যদি আমি গ্রামের রেওয়াজ মতো না চলি, আমি তো সবার কাছে ছোট হয়ে যাব, সবাই আমারে পচাইব। আপনি দয়া করে 7 দিনের জন্য আপনার পোলারে আমগো বাড়িতে পাঠান। আর আমি কথা দিতেছি, এই 7 দিন পর আমি কোনোদিন আর এরকম আপনার কাছে করুন না। বিআই সাহেব, দয়া করে আমগোর উপরে একটু রহমন করেন, আমগো মান সম্মানটা একটু বাঁচাইয়া দেন। ঠিক আছে, কাল সকালে আমার ছেলে আপনার ওখানে যাবে, তবে এটাই শেষ। আর একটা কথা, এরপর কোনো কারণে কোনো সুতায় আপনি এবং আপনার মিসেস আমার বাড়ির আশেপাশে কখনো আসতে পারবেন না, কথাটা মাথায় থেকে যাবে। কি মনে পড়ছে সব, নাকি সব কিছু মাথার উপর দিয়ে যাইতেছে? যৌতুকের টাকার জন্য তুমি, তোমার বাবা, তোমরা আমগুলোকে যা করছো, এখন আমরা তোমাগুলোকে ঠিক তাই করতেছি। যেমন কুকুর তেমন মুগুর। এখন কেমন লাগে? বেশি বাড়াবাড়ি করবা না, বেশি বাড়াবাড়ি করলে খবর আছে। আরে আপা, তুই এত চিল্লাপাল্লা কেন করতেছিস? কত আমি তো আছি, সব আমাকে ছেড়ে দে, বাদ দে। দুলাবাড়িতে কেমনে কাম করার লাগবে আমি ভালো মতোই জানি। তুই একটা কাম কর, আরে থেকে বাজারে ব্যাগ টল, বাজারে ব্যাগ টলে আমারে দে, আর বাদ বাকি যত কাম আছে বাইরে সব আমি দেখতে আসছি। দুলাভাই চলেন, কাম করতে হইব। আরে আর না, এখন বুঝবো না। চলো। আসেন দুলাভাই আসেন। এই যে জমিটা দেখতেছেন, আমি নিজ হাতে কোপাইছি, কোপায় বীজ কিন্তু বপন করছি, বুঝছেন না? আপনার কাম হইলো এই যে জঙ্গলটি দেখতেছেন সব পরিষ্কার করে কোদালটা চাইছে পুরো জমিটা এরকম বানাবো। এটা হওয়ার পর আপনাদের পরবর্তী কি কাম করানো লাগবে আমি কয়ে দিই। আগে এটা কোপান, এই চলান কোদাল। না, আমি তো আমার বাপের জন্য এইসব কাজ করিনি। আমি পারবো না, আমার অনেক কষ্ট হবে ভাই। দেখেন দুলা ভাই, এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে না কোনো লাভ নাই।
বেশি কথা কইলে আপারে সব কিছু কয়ে দিই। আর এরপর কি হবে ভালো মতো বুঝতে পারতেছেন, কথা না বাড়াইয়া কামটা তাড়াতাড়ি করেন। এরপর গরুরে খাওয়ান দিন লাগবে, বাসায় রান্না বান্না করতে। আর তাড়াতাড়ি করেন না। আলাইল একটা বহুত দিন পরে একটু শান্তি পেলাম, শরীরে মেজমেজ করতেছে। আচ্ছা দুলা ভাই, আপনি এমন কেন একটা কামও তো ঠিকঠাক মতন করতে পারেন না? বুঝছি, বড় লোকের পোলা তো সারা জীবন তো গতরটা ডুলা ডুলা খায় খায় বড় হয়েছে, কিন্তু কাম কাজ করে এলে কোনো কাম দিলে গতর মতো কিছুই লড়ে। ওই শালার করে শালা, আর একটা কথা কবি না। আরে কোদাল দেখছো, কোদাল দিয়ে একদম বাড়ি দিবি। এমন জায়গায় বিয়াটা করলাম, আমার জীবনটা পুরো শেষ, তেনা তেনা হয়ে গেছে। আরে মাইন্ড শেক হয়, শ্বশুর বাড়িতে গেলে নাকি খাওন দাওন আপ্যায়ন ভরপুর থাকে, জামাইয়ের নাকি সম্মানে সম্মান। আর আমার তো সম্মানই নেই। সম্মান তো দূরের কথা, 3 বেলা যে ঠিক মতো খাবো সেই খাওয়াটা পাই না। এখন যে পড়ে আছি এটাই তো বেশ, কয়দিন পর যে খাবার পাবো না এটাও আমি বুঝতে পারছি। অনেক হয়েছে, অনেক সহ্য করছি, আর আমি কোনো কিছু সহ্য করবো না। এবার সোজা আমার বাবাকে ফোন দেবো, ফোন দিয়ে সব কিছু ক্লিয়ার করে দেবো, তারপরে দেখি কার কত দম আছে। না না দুলা ভাই, সেই সুযোগ তো আপনি কখনোই পাইবেন না। আপনার মোবাইল মানিব্যাগ যত যা আছে সব কিছু কিন্তু আমি জব্দ করে রেখে দিচ্ছি, বাসায় ফোন দেওয়ার তো কোনো সুযোগই নাই। আর তাছাড়া আপনি কখন কোন জায়গায় যাইতেছেন কি করতেছেন সবসময় কিন্তু আপনি আমার নজরের মধ্যেই থাকে, কিছুই করতে পারবেন না। আর যদি বেশি বাড়াবাড়ি করেন বাসায় কিন্তু আপনার বডি নিয়ে পড়েছে, বুঝলেন নাই? ভালো মতো কইতাছি, কামটা তাড়াতাড়ি শেষ করেন, উল্টা পাল্টা চিন্তা বাদ। হইছে, আর কোপাল লাগবো না, বুঝছি। গাদাতে হাল চাষ হয় না, আপনার যেই কাম হইব না, আপনাদের যেই কাম হইব না ওই কামই করা লাগবে। আহেন আহেন কোদাল আইসে কাটতে, কামের চেয়ে তো আমি বেশি করতেছি। এই যে তোমাদের গরুটা, এই গরুটা আপনি খাওন দিবেন, গোসল করাইবেন। ওই যে সামনে যে খোয়াটা দেখতেছেন, ওই জায়গায় খাওন আছে, পানি আছে, বালতি ওরা আছে, বালতি করে পানি নিয়ে গোসলটা করাইবেন। একটা কাম করেন, গোসলটা তাড়াতাড়ি করে বাড়ি আসেন, সময় তো বেশি নাই, বাড়ি এসে আবার রান্না বান্না করতে। গরু এটা আমি পারো না, ওর দেখেই তো কেমন লাগতেছিল। যদি দৃষ্টি মারে তাহলে তো পেট পেট সব ফুটে হয়ে যাবে। ভাই ভাই আমার অন্য কোনো কাজ দাও ভাই। দেন দুলা ভাই, আপনি সহজ কাজ দিয়েছিলাম, ক্ষেতের কাম দিচ্ছে, এটা বলতে পারেন নাই। আর গরু যদি গোসল করতে না পারেন, আমি তো আপনার সত্যি সত্যি করে দিন যে একটা কামও পারেন, সব কাম আমার দিয়ে করে, মিথ্যা কথা। ভালো মতো করতেছি, এটা করে গেলাম। এই ভাই শোনা রে ভাই, এ ভাই শোনো, আমি বলছিলাম কি, আজকে 2টা দিন হয়ে গেল, ছেলেটার ফোনটাও বন্ধ পাচ্ছি। তুমি একটা কাজ করো না, ওর শ্বশুরকে একটা ফোন দিয়ে দেখো তো। আচ্ছা আচ্ছা, দেখছি। আরে আমি বিয়াই। আসসালামু আলাইকুম বিয়াই সাহেব, কি অবস্থা? আরে রাখেন আপনি সালাম। আজ 2 দিন হলো আমি ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। আমার ছেলের ফোন কি হয়েছে, ও ফোন রিসিভ করছে না কেন? আরে আপনি তো উত্তেজিত হয়ে গেছেন, চিন্তা করে গেছেন। কোনো চিন্তা নাই, হয়েছে কি আপনার পোলা তো এইখানে গ্রামের মধ্যে নদী দেখা আনন্দে উল্লাসিত হয়ে গেছে। হ্যাঁ, তারপরে করছে কি পানিতে লাফাইয়া পড়ছে, পকেটে যে মোবাইলটা ছিল খেয়ালই করে নাই, মোবাইল তো ভিজা শেষ, এখন নষ্ট হয়ে গেছে, চালু আর হয় না। হ্যাঁ, ও তো কিনবো মোবাইল, আর তার চেয়ে বড় কথা হইলো 2 দিন বাদে তো চলেই আইতেছে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, আপনার পোলা এখানে আনন্দে আছে। আচ্ছা রাখি। হ্যাঁ আচ্ছা কি হয়েছে বলো তো? আরে ওই তোমার ছেলে নাকি গোসল করতে গিয়ে ফোন পানিতে ফেলে দিয়েছে। ও আচ্ছা। এই আমার গাড়ি কোথায়? স্যার গাড়িটা একটু গ্যারেজে, আপনারা বলতে ভুলে গেছি, একটু কষ্ট করে আজকে ম্যাডামের গাড়িতে যান না স্যার। কেন তুই জানিস না আমি এই গাড়িতে উঠি না? ভুলে গেছি স্যার, আর হবে না, আজকে কষ্ট মতো একটু যান স্যার। চলো তো, চলো। দিছি গিট্টু লাগাইয়া, সাহেব খালি কয় তোর ম্যাডামের গাড়িতে আমি জীবন উঠুম না, উঠবেন না বলে আমার নাম মোকলেস, ম্যাডামের গাড়ি তুলছেন, ম্যাডামের লগে উঠেছে। আচ্ছা, পোলার লগে যা করতেছি আমরা অন্যায় করতেছি না? ওর বাপে কিন্তু মেলা বড় লোক, পরে আবার কোনো সমস্যা হবে না তো? তুমি কোনো চিন্তা করো না,
আমি যা করতেছি ভাইবা চিন্তাই করতেছি। কি ব্যাপার, এখনো বসে আছো যে ঘুমোনি? কি করছো তুমি? কি করেছি মানে? জানো না কি করছো? নাটক করো, নাটক। এমন ভাব করো যেন ভাজা মাছটা উল্টা খেতে জানো না। এই, আমার বাপ ভাই, আমার 14 পুরুষ কোনোদিন বাকি খায় নাই। তুমি সেই দোকানে যে বাকি খেয়ে সেই রেকর্ডটারে ব্রেক করছো। এখন তোমার জন্য আমার বাপ ভাই রাস্তার মধ্যে মুখ দেখাইতে পারবে না। আমাদের সম্মান নিয়ে তুমি ছিনিমিনি খেলতেছো না? আমাদের সম্মান নষ্ট করতে চাও? আরে রাখো তোমার সম্মান। কিসের মান সম্মানের কথা বলছো? আমার কোনো মান সম্মান তোমরা রেখেছো? গোলামের মতো এই ঘরটার মধ্যে আমাকে সব কাজ করিয়ে নাও। যখন যেটা বলো সেইভাবে তোমাদের সব দায়িত্ব আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর তারপরেও তোমরা আমার মোবাইল, মানি ব্যাগ সব কিছু রেখে দিয়েছো। এই, আমি মানুষ না? আমার কোনো পকেট খরচ নেই? আমি যে দোকানে গিয়ে এক কাপ চা খাবো সেই টাকা পর্যন্ত আমার কাছে নেই। আমি কি করবো? তোমাদের কাছে হাত পাতবো আমাকে টাকা দাও টাকা দাও? এইসব জ্ঞান আমাকে দিতে এসো। হ্যাঁ, আমি খুব ভালো মতো বুঝে গেছি তোমরা শেষমেশ আমার সাথে কি করবে, কিন্তু আর না। সহ্যের একটা সীমা থাকে, তোমরা সেই সীমা লঙ্ঘন করেছো। শোনো, আমি আগামীকাল সকালের মধ্যেই এখান থেকে যেভাবে হোক, শোনো, আমি না তোমাদের গোলামি আর করতে পারবো না, ঠিক আছে? আমি কালকের মধ্যে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, আমিও দেখব। কি করতেছো? তুমি কি ভাবছো তুমি বাসা থেকে বের হয়ে যাবা, তুমি পালায় যাবা, সংসার করবা না, আর আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব? আজকে দড়ি দিয়ে টানতে টানতে বাজায় নিয়ে যাবো। আরে দাঁড়াও, পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথায় সমস্যা? তুমি কি ভাবছো তুমি ঘর থেকে বের হয়ে যাবা, তুমি যা ইচ্ছা তাই করবা, আর তোমাকে আমি এইভাবে যেতে দেব? এই জন্যই তোমার হাত বাঁধছি। এখন আমি বাজারে যাব, বাজার করব, তুমি এইভাবেই আমার সঙ্গে সারা বাজার ঘুরবা। তোমার না মাথায় সমস্যা হয়েছে, বুঝছো? তা না হলে এই ব্যবহার করতে পারতো না। এই যে রাস্তার মধ্যে গরু বান্ধা দড়ি দিয়ে তুমি আমাকে বেঁধে নিয়ে যাচ্ছ, আশেপাশের মানুষজন তারা যদি দেখে আমার মান সম্মান কোনো কিছু থাকবে? হ্যাঁ, আর তাছাড়া শোনো, আমি কিন্তু শিকদার বংশের একমাত্র ছেলে। হ্যাঁ, আমার বাবা মার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই কমতি নাই, আর তার ছেলেকে তুমি এইভাবে দড়িতে বেঁধে নিয়ে যাচ্ছ। আমার কি আত্মসম্মান বোধ কোনো কিছু নাই? দড়িটা খুলো খুলো। তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি আমারে ফালা রেখে তোমার বাবার বাড়িতে চলে যাবা, আর আমি তোমার এমনি এমনি যাইতে দিব? যতই তাল বাহানা করো কোনো লাভ নাই। আমি আজকে এই দড়ি খুলতেছি, কিছুতেই না, বুঝছো? কি গো পাপি, গরু বান্ধা দড়ি দেয়া জামাই বাইন্ধলে কই যাইতেছো? জামাইকে হাটে উঠাবো নাকি? আরে না দুলা ভাই, কি যে কও না। এই যে একটা ব্যাক কল জামাই বিয়া করছি, খালি ওই দিক ওদিক ছোটাছুটি করে। এর লেগায় এই গরুর রশি দিয়া বাইন্ধা রাখছি, যেন এদিক ওদিক না যাইতে পারে। আর তাছাড়া না চিনে শহর, না চিনে গ্রাম। এখন এই বলদ জামাই নিয়ে কি করি কত? এই জন্য এই গরুর রশি দিয়া টাইট করে বাইন্ধা রাখছি, যেন এদিক ওদিকে না যাইতে পারে। এই যে তোমার জামাই রে গরু দড়ি দিয়ে বাইন্ধা রাখছো, মানুষে কি কব কও তো? আমার বাড়ি তো গরু আছে, গরু আমরা খোটার লাগে বাইন্ধা রাখি, যাতে করে মানুষে খেত খামার নষ্ট করতে না পারে। আর তোমার জামাইরে যেমন করে বাইন্ধা রাখছো, আহা হা, বেচারা যার নাম খুব মায়া হইতাছে। জলজন্ত একটা মানুষে তুমি গরু বানাই দিছো। আমি এমন গরু জীবনেও দেখি নাই যে গরু বাজারে যায়। যাই হোক, দেখে শুনে রাখো, গরুর কিন্তু সাইজ ভালো, আবার অন্য কোনো মেয়ে মানুষের যে না লয়ে যায়। না না দুলা ভাই, কি যে কইতাছো না। আরে আমার নামও পাপড়ি, কেমনে জামাই ধরে রাখতে হয় এটা আমি ভালো করে জানি। আচ্ছা দুলাভাই, এসব একটা ভালো কথা কই, গরু তো লয়ে যাইতেছো, দেখে শুনে যাইও। এই রাস্তায় আবার অনেক গাভী আছে, আবার কোন জায়গায় ডিশ মারে গন্ধ যায় না। কি করতেছো? ছাড়ো। আমি আশ্চর্য। তারেক স্যার। বাড়ির কাজ ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ। দেখো, কন্ট্রাক্টর কিন্তু খুব ফাঁকিবাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বকুল, কিছু বলবে? আমি আপনার কাছে একটা দুঃখের খবর দিতে আসছি। সংবাদ কি? আপনার ছেলেরে, আপনার ছেলের বউ দড়ি দিয়া বাইন্দা বাজারে নিয়ে যাইতেছে। হোয়াট? কি বলছো তুমি? তুমি যা বলছো ঠিক বলছো তো? ওদের এত বড় সাহস, শিকদার বাড়ির ছেলেকে ওরা বেঁধে রাখে? আমি একদম ঠিক কথা কইতেছি, একটা কথা মিথ্যা কথা কইতেছি না। আমি যা দেখছি আপনার তাই কইতেছি। শুধু কি তাই, আপনার ছেলেরে দিয়া বাড়ির সমস্ত কাম কাজ করায়। আমি তো গ্রামবাসীর মুখে শুনলাম, এই গরু খাওয়ান দাওয়ান থেকে শুরু করে সংসারের যাবতীয় যা কাজ আছে
সবকিছু আপনার ছেলের দিয়া করা। এইসব কথা শুই না আমার যে কেমন খারাপ লাগলো, আমার কলেজা ঠাস করে ফাইটে গেছিল গা, তাই আপনার কাছে কইলাম। আর তাছাড়া একটা কথা আপনি ভাইবা দেখেন, আপনার ছেলে যদি এইসব কাজ করে তাহলে কি মান সম্মান থাকে? না আপনার ছেলে মান সম্মান থাকে, না আপনার থাকে। ওরা জানে না ওরা আমার কলিজায় আঘাত করেছে। ওদের আমি এমন অবস্থা করব ওরা সারা জীবন মনে রাখবে। ঠিক আছে, তাহলে এমন একটু যাই। আচ্ছা ঠিক আছে, তুই যা। আসসালামু আলাইকুম। ওর এত বড় সাহস, শিকদার বাড়ির ছেলেকে দিয়ে বাসার কাজকর্ম করায়, বাসন মাজায়, ঘর মোছায়। হ্যাঁ, ওকে আমি আপা, আপা, আম্মা, আপা, কই তোমরা? আর কি হয়েছে ভাই, এত চিল্লাপাল্লা করতেছিস কেন? চিল্লে বড় তো কি করব, মান সম্মান সবকিছু শেষ। আরে কি হয়েছে রে, কবি তো তুই সারের মতো ব্যবহার করতেছিস কে? কুদাই চিল্লাস, কইবি তো খুইলা কি হইছে? কি যে হইছে আব্বা, কেমনে কমওয়ান, মান সম্মান তো সব শেষ। তুমগো জামাই কি করছে জানো? কি করছে যেটা আমরা সারা জীবনে করি না, এই কাম করছে। আরে এত বনিতা না কইরা কি করছে রে, খুইলা কবি তো নাকি? কইতাছি কি করছে। আচ্ছা আব্বা, আমরা যে ছোটবেলা থেকে বড় হইছি, আমগো ফ্যামিলির কেউ কোনোদিন কোনো দোকানে বাকি করছে না? আমারে কও, তুমি আমাকে এই শিক্ষা দিছো, তুমি সবসময় কইছো যে কোনো দোকানে বাকি খাবি না। যদি বাকি খাস আমাকে মান সম্মান কিছু থাকবো না। আর তোমার জামাই ওই কামটাই করছে। এই যে পাশের আজিজের দোকান থেকে 2000 টাকা বাকি হয়েছে। আমি যখন রাস্তাতে দেখতেছিলাম, আমার ডাইকা সুন্দর মতো কইলো, তগবাড়ির জামাই, নতুন জামাই 2000 টাকা বাকি খেয়ে গেছে। আর সেই বাকির টাকা আমার কাছে চাইতেছে। জামাই কিন্তু টাকাও দিয়ে যায় নাই। আমাকে মান সম্মান কিছু রইলো? আর কও, আমি জীবন বাকি খাইছি, আমার মাই জীবন বাকি খাইছে, তুমি জীবন বাকি খাইছাও, কও তো আমারে। বুড়া বয়সে আমার এই শোনা বাকি আছিল। শুনলা তোমার জামাইয়ের কাহিনী শুনলা? আমরা বাপ দাদা 14 পুরুষ মিলা চাইনা না কোনোদিন বাকি খাই নাই। আর আজকে নতুন জামাই এই এলাকার মধ্যে আমার মান সম্মান সব ডুবাই দিল। আমি বুঝতেছি না এটা আসলে কেমন বংশের পোলা। অত কিছু আব্বা জানি না, তোমার মেয়ের একটা বিট করতে, জামাই যে তোর অরে কও। তোমরা সবাই থামো তো, থামো। স্বামীরা যেহেতু আমার, তার নিয়ে মাথা ব্যথাটাও আমার। এই কুত্তার বাচ্চার লেগা মান সম্মান আমার কোনো কিছু রইলো না। জেনে যাইতেছি অনেক কথা শুনতেছি। আজকে ওর লেগা এত কথা শোনা লাগলো। আজকে বাড়িতে আসুক, তারপর আমি একটা বিহিত করতেছি। এই ভাই শুন, তোরা আমার সময় যাইতে দিব না। আজকে আসুক, তারপর দেখ আমি ওর কি হাল করি। কি ব্যাপার, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো যে? এই যে না, ধরেন এই যে বালিশ আর কম্বল, যান ওই যে গরুর গোয়ালে ওখানে যা ঘুমাও। মানে কি, আমি কেন গোয়াল ঘরে ঘুমাতে যাব? হ্যাঁ, আশ্চর্য, আমি তো একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না। আপনারা শুরু করেছেনটা কি? সমস্যা কি আপনাদের? আমাকে কি কলুর বলদ পেয়েছো তোমরা? হ্যাঁ, তোমাদের যখন যেমন ইচ্ছা তেমনটা করবে আমার সাথে, নাকি কাঠের পুতুল ভাবো যে তোমরা যেভাবে বলবে সেভাবে আমি নাচবো? কোনটা? দেখো, আমি কোনো গোয়াল ঘরে ঘুমাতে পারবো না। আমি এমন কোনো অন্যায় করেছি নাকি যার জন্য আমাকে গোয়াল ঘরে ঘুমাতে হবে? বেশি কথা না বলে যা বলেছি তাই করো। আমি কোনো কিছুই করতে পারবো না। আচ্ছা দুলা ভাই, আপনি এত কথা কি লিয়া কইতাছেন? আজ পর্যন্ত একটা কাম ভালো মতো করতে পারছেন কন্ত? আপনার গোয়ালের কামে নিয়ে গেছি, পারেন নাই। গরু বাতলিছি, পারেন নাই। গরুর গোসল করতে, সেটাও পারেন নাই। শেষমেশ খেতে নিয়ে গেছি, এই কামটা পর্যন্ত ভালো মতো করেন নাই। আমি তো বুঝি না আপনি কোন কামটা পারেন। মাটি কোপা দিলে এই কামটা পর্যন্ত পারেন না। তারপরও কিন্তু আমি আপনার কাছে একটা কথাও কইনি। চিন্তা করছি বড় লোকের পোলা, থাক টুকটাক করে খাক। এর মধ্যে আপনি আবার আইসা বড় বড় কথা কইতাছেন। এত কথা না কয়ে আপা যারা কইতাছে শুনেন, যান গোয়ালঘরে ঘুমান। কি বোঝাতে চাও তোমরা? হ্যাঁ, আমি কি এই বাড়ির গোলাম? যখন তোমাদের যা মনে যাবে তাই আমাকে দিয়ে করাবা। আমি কোনো কিছুই করতে পারবো না, দ্যাটস ফাইনাল। তুমি এত চিৎকার চেঁচামেচি করে কথা কইতাছো কি লিগে? হ্যাঁ, তুমি কি ভুলিয়া গেছো যেটা তোমার শ্বশুর বাড়ি? আমার মাইয়া যেটা কইতাছে না ওটা শুনবা। যাও গোয়াল ঘরে গিয়ে ঘুমাও। আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনারা যে সব কয়টা একই গোয়ালের গরু, সেটা আমি খুব ভালো মতো জানি। আর আপনিও কেনই বা বলবেন না? অবশ্যই বলবেন, বলুন, আরো যত ইচ্ছা মন চায় বলুন। কিন্তু আমি কোনোভাবেই আপনাদের কথা আর শুনতেছি না, না একটা কাজ আমি আর করবো। এই বড় লোকের পোলা, তুমি তো ভারী বিয়াদব। তুমি আমার বউরে গরু কইতাছো? একই গোয়ালের গরু মানে? তার মানে আমরা সবাই গরু? দেখো, তুমি কাজের কাজ তো কিছুই করতে পারো না, খালি বক বক করো। এখন পটর পটর না করে টুকুর টুকুর করে ওই গোয়াল ঘরে ঘুমায় পড়ো, যাও। দাঁড়াও, আমার ছেলে গোয়াল ঘরে শোবে না, তোমরা সবাই জেলের ভাত খাবে। বাবা, বলা নেই ক নেই, তোমরা হুট করে এখানে চলে আসলে যে?
একদমই চুপ থাকো। শিকদার বাড়ির ছেলের সঙ্গে এত বড় অন্যায় হবে আর আমি শিকদার সেই সংবাদ পাবো না, এটা তুমি কি করে ভাবলে? তাই ছোট লোকের বাচ্চা, তুই কি ভেবেছিস তুই আমার ছেলেকে গোলাম করে রাখবি আর আমি সেই সংবাদ পাবো না আর আমি সেটা শুনেও চুপ করে থাকবো? এই, আমি আসার আগে পুলিশকে ফোন করে এসেছি, তোদের সবাইকে আমি জেলের ভাত খাওয়িয়ে ছাড়বো। আরে বিয়া সাহেব, আপনি তো খুব উত্তেজিত হয়ে কথা কইতেছেন, এত রাগ হয়েছেন কে? আমরা কি কোনো অন্যায় করছি নাকি? কি অন্যায় করেছিস সেটা আমাকে জিজ্ঞেস করেছিস? এই, তোরা তো অন্যায়ের সীমা লঙ্ঘন করেছিস। আমি তোদেরকে বিশ্বাস করে আমার ছেলেকে তোদের মতো ছোট লোকের সম্মান রক্ষার্থে ফিরেনি পাঠিয়েছিলাম, আর তোরা তোরা আমার ছেলেকে দিনের পর দিন কাজ করিয়ে বাড়ির গোলাম করে রেখেছিস। এই জন্যই তো বলি, কে আমি আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না কেন, ওর মোবাইল কেন বন্ধ পাচ্ছি? আরে তুই তুই আমার ছেলের মোবাইল, মানিব্যাগ সব কিছু তুই সিজ করে রেখেছিলি। তুই কি ভেবেছিলি আমি কোনো সংবাদ পাবো না? তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে দিয়ে এবারই সব কাজ করিয়েছিস। এই, আমার ছেলেকে এবারই গোলাম নাকি? তুমি কাদের সাথে দাঁড়িয়ে কথা বলছো? যারা কিনা আমার পেটে সন্তানকে এত কষ্ট দিয়েছে, এত কাজকাম করিয়েছে, তুমি তাদের সাথে দাঁড়িয়ে কথা বলছো? তুমি এক্ষুনি পুলিশ অফিসারকে ফোন দাও, ওনারা এসে এদের কোমরে দড়ি বেঁধে নিয়ে জেলের ভাত খাওয়া। আরে আপনারা এসব কি কইতাছেন? আপনারা কি পাগল হয়ে গেছেন? আমরা এমন কিছুই করি না যে আপনার নামগুলো পুলিশে দিবেন। আপনার নামগুলো ভুল বুঝতাছেন। বিয়া সাহেব, আপনি আপনি কোথাও ভুল করতেছেন, আপনি আমগুলো ভুল বুঝতেছেন। আপনি যা ভাবতেছেন এরকম কিছুই হয় নাই। আর তাছাড়া আপনি বড় লোক দেখা সবসময় আমাদেরকে ছোট করে কথা কন, আমগুলো ছোট লোক কন, কেউ প্রতিপন্ন করেন। আমরা গরিব মানুষ বলে কি আমগো কোনো মান সম্মান নাই? আমরাও তো একটা গ্রামে বসবাস করি। আপনি যদি এরকম করে কথা কন, আমগো মান সম্মান যায় না? হ্যাঁ, বুঝতে পারছি আপনি অনেক বড় লোক, কিন্তু গরিব হইলেও আমগোরও সম্মান আছে। দেখেন, আপনি সবসময় যদি আমগো ছোট করে কথা কন, এটা কিন্তু আমি মাইনা নিব না। ছোট লোক, চাষার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে ধমকাচ্ছিস? আজকে তোকে আমি... বাবা, তোমার কোনো অধিকার নেই আমার শ্বশুরের গায়ে হাত তোলার। সম্মান যদি তোমারও থাকে তাহলে আমার শ্বশুরের সম্মান আছে। হ্যাঁ ঠিক আছে, তোমার কাছে টাকা পয়সা, অর্থ সম্পদ, আভিজাত্যের অহংকার আছে, কিন্তু একটা কথা কি জানো, উনাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান আছে যা তোমাদের মধ্যে নেই। হেই, তোকে আমি লেখাপড়া শিখে সুশিক্ষিত করেছিলাম এই জন্য, যারা তোকে এ বাড়িতে এনে অন্যায়ভাবে তোর উপর জুলুম করেছে, তোকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে, তোকে গোলাম বানিয়ে রেখেছে, তারাই তোর কাছে ভালো হলো আর তুই তাদেরকে সাপোর্ট করছিস। আমরাই তোদের কাছে খারাপ। আমরা কোনো প্রতিবাদ করব না। ওদের মতন ছোট লোকদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। এর মাঝখানে তুমি কোনো কথা বলবে না। না মা, আজকে আমাকে কথা বলতেই হবে। রাহুল, তুমি তো জানো আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো না, আর তাছাড়া আমার পড়ালেখাও শেষ। এখন বাবা মা আমার বিয়ে দিতে চাইবে, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি একটা কাজ করো, তোমার বাবাকে বলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাবটা পাঠাও। এটা অবশ্য তুমি একদম ঠিক কথা বলেছো। যেহেতু আমাদের পড়াশোনাও শেষ, 3 বছর যাবত আমরা রিলেশনে আছি, বিয়েটা আমাদের করে ফেলা উচিত। ওকে ফাইন, আমি বাবার সাথে কথা বলে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। কিন্তু তোমার বাবা কি এই বিয়েতে রাজি হবে? তোমার বাবা শিকদার সাহেব, তোমাদের কত টাকা পয়সা, আমার মনে হয় না যে তোমার বাবা এই গরিব ঘরে তোমাকে বিয়ে করাবে। রাজি হবে কি হবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, বাদ বাকিটা আমি দেখছি। ওয়েট আ মিনিট। হ্যালো শ্বশুর আব্বা, আমি জানতাম তুমি যদি জানতে যে আমি ওকে ভালোবেসে বিয়ে করতে চাই, তাহলে তোমরা কখনোই এই বিয়েকে মেনে নিতে না। কারণ তার বাবার না আছে টাকা পয়সা, না আছে অর্থ সম্পদ, আর না আছে আভিজাত্য। আর তোমরা সব সময় চাইতে যে একটা আভিজাত্য ফ্যামিলিতে আমার বিয়ে হোক, যা আমি কখনো চাইনি। আমি যাকে ভালোবেসেছি, আমি জানি সে গ্রামের মেয়ে, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল। আমি সব সময় এই স্বপ্ন দেখতাম যে আমি একটা গ্রামের মেয়েকে বিয়ে করব। আর গ্রামের মেয়েরা অনেক সহজ সরল হয়, কিন্তু তুমি যদি জানতে তার বাবা মা অনেক গরিব, তাহলে কোনোভাবেই এই বিয়েতে রাজি হতে না। আর যার কারণে আমাকে সব কিছুই একটা নাটক সাজাতে হয়, আর সেই নাটক অনুযায়ী আমি আমার শ্বশুরকে বলি এই বিয়ের বন্দোবস্ত করার জন্য। কিন্তু যেই ঘটক তোমাদের বাসায় গিয়ে বিয়ের ব্যাপারে কথা বলেছিল, তোমাদেরকে ম্যানেজ করেছিল, সেটা ছিল আমারই দেওয়া। আমি ভেবেছিলাম বিয়ে হয়ে গেলে হয়তো তোমাদের মন মানসিকতা পাল্টে যাবে, হয়তো তোমরা আমার বউকে স্বীকার করে নেবে, আমার ভালোবাসাকে স্বীকার করে নেবে। কিন্তু বিয়ের দিন তোমরা যে আচরণ
তাদের সাথে করেছো, যেভাবে তাদেরকে অপমান অপদস্থ করেছো, তা আমি কোনোভাবে সহ্য করে নিতে পারিনি। আর আমি ঠিক সেই দিনই প্ল্যান করেছিলাম যে এটার একটা উপযুক্ত শিক্ষা অন্তত হলেও তোমাদের দেওয়া উচিত। আর তারপর আমি আমার শ্বশুরকে সব কিছুই কিভাবে কি করতে হবে, এই নাটকটা কিভাবে তৈরি করতে হবে, এই ফেরানির ব্যাপারগুলো কিভাবে সামনে আনতে হবে, যেটা দেখলে তোমার খারাপ লাগবে। সবচেয়ে বড় ব্যাপার কি জানো, এই পৃথিবীতে আমরা সবাই স্বার্থপর। যখন নিজের স্বার্থে আঘাত আসে ঠিক তখনই আমরা বুঝতে পারি। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে কত সুন্দরভাবে আমার সব কিছু মেনটেন করেছো। আমার কলেজ পড়ালেখা থেকে শুরু করে আমি যাতে ভালো মতো লাইফ লিড করতে পারি কত আদর করে রেখেছিলে। এটার একমাত্র কারণ হচ্ছে তোমার কাছে ছিল, তুমি পেরেছো। কিন্তু একটা বার ভেবে দেখো, এই যে আমার গরিব শ্বশুর যাকে তোমরা হেয় প্রতিপন্ন করেছো, সেও তো সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার মেয়েকে ভালো রাখার চেষ্টা করেছে, সুখে রাখার চেষ্টা করেছে, নিজের মেয়েকে রানীর মতো করে রাখার চেষ্টা করেছে। সব বাবা মাই চায় তার মেয়েকে, তার সন্তানকে, তার ছেলেকে সুখে রাখতে, ভালো রাখতে, যতটুকু সামর্থ্য তার কোলায়। কিন্তু তুমি সেই ব্যাপারটা বুঝলে না। কি করলে? আমার শ্বশুরকে অপমান অপদস্থ করে তাকে ছোট করছো, তাকে পুলিশে দেওয়ার কথা বলছো, ইভেন আমাদের বাড়ি পর্যন্ত আসতে নিষেধ করেছো। শোনো বাবা, আমি জানতাম এই নাটকটা করলে এই সব কিছু তোমার কানে যাবে, আর এই সব কিছু যখন তুমি শুনবে তুমি কখনোই সহ্য করতে পারবে না, কারণ তুমিও তোমার সন্তানকে ভালোবাসো। আর যার কারণেই এই সব নাটক আমি সাজিয়েছিলাম, কারণ আমি জানি এই কথাগুলো তোমার কান পর্যন্ত পৌঁছাবে। আর যখন তুমি এসে দেখবা তোমার ছেলের সাথে এই সমস্ত কিছু হচ্ছে, তোমার ছেলেকে গোলাম বানিয়ে রাখছে, তোমারও কষ্ট হবে। আর এই জন্যই এই সমস্ত প্ল্যান করা। এখন তারপরেও কি তুমি বলবে তোমার ছেলের সাথে যা হয়েছে বা যা করেছে তারা অন্যায় করেছে? বিয়ে সাহেব, সবই তো শুনলেন, আমার আর কিছু কওয়ার নাই। তো বাবা হিসাবে একটা কথা কই, আপনি অনেক বড় লোক মানুষ, অনেক সম্মান হয়, এটা সত্য। আমি বিশাল বিল্ডিং বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে আমার মায়ের বড় করতে পারি নাই, কিন্তু আমার যতটুকু সাধ্য ওইটুক দিয়াই আমি এই টিনের বাড়িতে ওরে রানী কইরা রাখছি। ও আমার কলেজের টুকরা। আপনিও তো বাপ, আপনি একবার চিন্তা করে দেখেন তো, দুনিয়ার কোনো বাপ তার সন্তানের কষ্ট দেখলে চুপচাপ থাকতে পারে? আমিও পারি নাই। তারপরে বহুত কষ্ট কইরা ওর সুখে থাকার লাগা আমি আপনাদের চাহিদা মতো যৌতুকের টাকা জোগাড় করছি, কিন্তু তারপরেও আমার মনে শান্তি পাই নাই। আমি বুঝতে পারতেছিলাম আমার মেয়েটা ভালো থাকবো না। কি করি না করি আমি বড় দুশ্চিন্তায় ছিলাম। পরে আপনার পোলা আমার এই বুদ্ধিটা দিল। এরপরেও যদি আপনার মনে হয় আমরা ভুল করছি, আপনি আপনি আমারে শাস্তি দেন, আপনি আমার জেলের ভাত খাওয়ান, কিন্তু আমার মায়াটার আপনি কষ্ট দেন না। শিকদার সাহেব, আমার মায়াটা আমার কলিজার টুকরা, ওর কষ্ট হইলে আমরা সহ্য করতে পারব না। আপনার ছেলের মুখ থেকে তো এতক্ষণ সবই শুনেছেন। আমরা যা করেছি ইচ্ছা করে কোনো কিছু করিনি, আপনার ছেলে বলেছিল তাই করেছি। বাবা, তারপরও যদি মনে হয় সবকিছু অন্যায় হয়েছে, তাহলে সেই দোষ আমার, আমি অন্যায় করেছি। তার শাস্তি আপনি আমার বাবা মা ভাইকে দিতে পারেন না বাবা। আপনার যদি শাস্তি দিতে হয় আপনি আমাকে দেন, তারপর আমার বাবা মাকে ছোট করে আর একটি কথাও বলবেন না আপনি। তালয় সাহেব, আমার বোন যা কইছে এটাও মিথ্যা, আমার বাপ মা যেটা কইছে এটাও মিথ্যা, সম্পূর্ণ ভুল। আসলে যা করেন এটা আমি করাইছি, আমি দোষী। আপনি তো পুলিশে ফোন দিয়েছেন, পুলিশ আইলে তো পুরো পরিবারটা ধরে জেলে লয়ে যাইব। সম্পূর্ণ দোষ তালয় সাহেব আমার। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বাপ মা আমার বোনটারে জেলে নিয়েন না, সব দোষ আমার। আপনি আমার জেলে লয়ে যান, আমার শাস্তি দেন, কিন্তু আমার পরিবারটা ধ্বংস করেন না তালয় সাহেব। দয়া করে আপনারা আমাকে আর লজ্জা দেবেন না। অর্থ প্রাচুর্য মানুষকে যে মনুষ্যত্বহীন বানিয়ে দেয় তা আমি আজকে বুঝলাম। আমি ওই সব কিছুর মোহে থেকে একজন মনুষ্যত্বহীন মানুষের মতোই ছিলাম। আমি সবসময় একটা কথা বিশ্বাস করতাম, সম্পর্ক হয় সমানে সমানে। অর্থ টাকা পয়সা প্রতিপত্তি দিয়ে যে সম্পর্ক হয় সেটা শুধু লোক দেখানো, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সম্পর্ক হয় নির্ভেজাল, যা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। আজকে আমি সত্যিকারই বুঝে গেছি, সম্পর্ক ভালোবাসা যেটাই হোক তার জন্য সুন্দর একটা মন থাকা দরকার, যেটা যেটা কখনোই অর্থ দিয়ে সম্ভব হয় না। বিএন সাহেবা, আমি আপনাদের কাছে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। আপনাদের
আত্মসম্মান নিয়ে আমি খেলা করেছি। আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমার বাড়িতে আমার মেয়ের মতো করেই রাখবো, ঠিক আপনি যেমন রেখেছিলেন টিনের রাজরানী করে। হ্যাঁ রাহুলের বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমরা সব সময় সম্পর্কটাকে টাকা পয়সা দিয়ে মেপেছি, কখনো ভাবিই নাই যে ভালোবাসা দিয়েও একটা সম্পর্ক সুন্দর করা যায়। বিএন সাহেবা, আমরা আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি, যেটা আমাদের করা একদম উচিত হয় নাই। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর বৌমা, তোমার উপরেও অনেক অত্যাচার করেছি, তুমিও মন থেকে আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে আমার ছেলের বউ না, আমার মেয়ে হিসাবেই তুমি আমার বাড়িতে থাকবে। মা, আপনি আমার কাছে কেন মাফ চাইছেন? আমি তো আপনার ছেলের বউ, আপনার মেয়ের মতো। আপনি আমার কাছে মাফ চেয়ে আমাকে আর লজ্জা দিবেন না মা। আমি আমার বাবা মাকে যেমন ভালোবাসি, সম্মান করি, আপনাদেরকেও ভালোবাসি, সম্মান করি। মা বাবা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমি আপনাদের বাড়ির বউ, আপনারা আমাকে ভালোবেসে আগলে নিন। আমি এই সংসারটাকে অনেক সুখের করে তুলবো, কথা দিচ্ছি মা। এখন তো সবকিছু সমাধান হয়ে গেল, আর আমরা এইসব কথা নিয়ে কেন ঘাটাঘাটি করি? এখন তো আমরা সুখ দুঃখ সব ভাগাভাগি করে নিলাম। আমি কই কি, আজকে এই উপলক্ষে আমগো বাড়ির সবচেয়ে বড় খাসিটা আমি এখন জবাই দিব, আর সেই খাসির মাংস আমি কবজি ডুবিয়ে খাবো। স্যার, আপনি যে পুলিশে ফোন দিছিলেন না, আর পুলিশ এসে তো সবাইরে ধরে লে যাব, সবাই তো থানায় যাব। এখন কি হইব স্যার? আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি। হ্যালো, পুলিশ স্টেশন।